প্লিজ তুমি যেও না, ছেড়ে দাও আমাকে। আই প্রমিস আর কখনো ইনানের ক্ষতি করবো না। চোখ তুলে তাকাও না প্লিজ। শরতের কথা শেষ হতে না হতেই অবয়বটা কুড়াল দুই হাতে তুলে কপাল বরাবর আঘাত করল। মুহূর্তের মাঝেই শরতের ভ্রু থেকে ওপরের অংশ অর্থাৎ মাথা আলাদা হয়ে গেল। মগজের পেঁচানো অংশগুলো ছোট ছোট পোকার মতো আশেপাশে ছিটিয়ে পড়ল। শরতের শরীরের কম্পন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। চোখ খোলা এবং মুখ হা হয়ে ঘাড় কাত করে পড়ে আছে সে। বৃষ্টির পানিতে রক্তগুলো মিশে গেল মাটিতে। চারদিক রক্তে রঞ্জিত হয়ে গেছে। অবয়বটি সেখানেই ক্লান্ত হলো না, আরও কয়েকবার কোপ দিল শরতের বুকে, পেটে, গলায়, পায়ে। কোপাতে থাকলো যতক্ষণ না তার মনের আঁশ মেটে। গড়গড় করে কাঁপতে কাঁপতে কত শতবার কোপ দিল হিসাব নেই। শরতের চোখ খুলে নিচে গড়াগড়ি খাচ্ছে। আরেক চোখ কানের সাথে ঝুলে আসে। গলার হাড্ডি দেখা যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। শরৎকে বিচ্ছিন্ন করা শেষে মানুষটা জ্বলন্ত চোখে শরতের কাটা দেহের দিকে চেয়ে থাকে। তারপর বসে থেকে শরতের অঙ্গগুলো একত্রিত করে সাজাতে থাকে। ইংলিশে লিখে মাই বাটারফ্লাই। লেখাটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এত ভয়ানক লাগছিল দেখতে, কিন্তু তার কাছে যেন খুবই সাধারণ। সে কুড়ালটা ফেলে পা টেনে টেনে চলে যায়। ঝোপের আড়াল থেকে সবটা লক্ষ্য করছিল ইফাজ খান। তার শরীর কাঠ হয়ে গেছে। কিছুই টের পাচ্ছিলেন না তিনি। রক্ত যেন নেই শরীরে। হাত পা থরথর করে কাঁপছে তার। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে ভয়ে। মাথা চক্কর মেরে উঠল। এক্ষুনি যেন ঘুরে পড়বেন। গাছের সাথে হাত ঠেকিয়ে নিজেকে সামলান। এত ভয়ানক দৃশ্য দেখার আগে তার মৃত্যু হলো না কেন? ঠান্ডা বাতাস শরীরের প্রতিটি লোমকূপে আঘাত হানতেই ইনানের হুঁশ ফেরে। ফিটফিট করে চোখ খোলে সে। ঘোলাটে হয়ে আসা দৃষ্টি মেলতে থাকে ধীরে ধীরে। মাথাটা ভারী লাগছে অনেক, যেন 10 মণ পাথর দিয়ে কেউ তাকে চেপে ধরেছে। শরীর যেন প্যারালাইজড। মাথার নিচে তুলতুলে। মন্থর গতিতে মাথা তুলে বোঝার চেষ্টা করে অবস্থা। বাইরের বাতাস এবং বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে যাচ্ছে না তার। উঠে বসলো সে ঢলতে ঢলতে। অনুভব করলো তার শরীর জিন্স প্যান্ট ভেজা, টপ ভেজা ছিল হয়তো। পাতলা কাপড়ের হওয়ায় শুকিয়ে গেছে। চুলের গোড়া ভেজা। টের পেল সে তার বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। রুমের আলো কম। সেই কম আলোতেই দেখল তার বাবা ইনানকে দুহাতে আগলে রেখে বুকে জড়িয়ে কাঁদছেন। বাবা, কাঁদছো কেন? কি হয়েছে? ফ্লাশের মতো ইনানের চোখের পর্দায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। ছাদে আগুন পোহানোর প্ল্যান, বনে কাঠ কাটতে যাওয়া, বৃষ্টি, শরতের ধাওয়া, বাবার কল, প্রাণপণে ছোটা। তারপর তারপর কি? ইনান বাবার দিকে তাকায় ঝট করে। ছটফট করতে করতে বলে, শরৎ, শরৎ কোথায় বাবা? আর আর আমি ঘরে আসলাম কিভাবে? জেফিল কোথায়? ইফাজ খান নিজেকে সামলান। কান্না বন্ধ করে শক্ত করেন নিজেকে। কেঁদে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কণ্ঠ দৃঢ় রেখে বললেন, রিল্যাক্স ইনান, কোথায় যাচ্ছি না তো আমি, ধীরে ধীরে বলছি সব। ইনান শান্ত হয় না। তার শরীরের শক্তি ফিরে পাচ্ছে না বিধায় উঠে দাঁড়াতে পারছে না। ঘড়ির কাঁটা এখন 11টা বরাবর। বৃষ্টি যখন হয়েছিল, জৌফিল যে ভাঙ্গা পায়েও ছাতা হাতে তার কাছে যাবে সে ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল। এখন জৌফিলকে সে কোথাও দেখতে পারছে না। সে বারবার জৌফিলকে খোঁজ জানতে চাইছে বাবার কাছে। জেফিল কি আমাকে খোঁজার জন্য বাইরে গিয়েছিল? বাবা প্লিজ চুপ থেকো না। ইফাজ খান কিছুটা ইতস্তত করে জবাব দেন, কি যে বলো না ইনান, জেফিলের হাঁটতেই তো কষ্ট হয়, ও কিভাবে সিঁড়ি ভেঙে নিচে যাবে এই অবস্থায়? ওকে ওষুধ দিয়েছি আমি, এখন ঘুমাচ্ছে। তোমার কাউসার আঙ্কেল আসছে, চেক আপ করবে জেফিল আর তোমার। এই মাসের টাইম এসে গেছে তো। কথা ঘোরানোর চেষ্টা করে ইফাজ। ফোন হাতে নিয়ে কাউসারকে কল লাগান। নিজেকে ব্যস্ত দেখান যেন ইনান কোনো প্রশ্ন করতে না পারে। কিন্তু ইনান মুখ বন্ধ রাখল না। তাহলে আমায় নিয়ে আসলো কে? সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলে বৃষ্টির ঠান্ডায় আর প্যানিক অ্যাটাকে। আমি এসে তোমাকে নিয়ে এসেছি। আর শরৎ? কিছুক্ষণ চুপ থেকে ইফাজ খান ইনানের চোখে চোখ রেখে জোর করে হেসে বলল, জেলে পাঠিয়ে দিয়েছি। ইনানের চোখ ঝলমল করে উঠল। থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি জানো না ও আমার লাইফটাকে হেল্প করে ছেড়েছে। ও যাতে বের না হতে পারে। ডোন্ট ওয়ারি,
আমি ওর ফাঁসির ব্যবস্থা করব। ইনান কিছুটা নিভে। এটা করা কি ঠিক হবে? একটা জীবন নিয়ে নেয়া, মৃত্যু ছাড়া তো আরো কত কঠিন ধরনের শাস্তি আছে, ওগুলো দাও। কিন্তু প্লিজ বাবা, এইসব না। আমার জন্য কেউ প্রাণ হারাক, এটা আমি চাই না। ইফাজ খান কিছু বললেন না। কয়েকবার শুকনো গলায় ঠোক গিললেন যে ইনান বৃষ্টির আওয়াজকে ছাপিয়েও সেই শব্দ শুনতে পায়। সে পূর্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়। কেমন অস্বাভাবিক লাগছে তাকে। হাত কসলাচ্ছে, পা নাড়াচ্ছে, এদিকে ওদিকে বারবার তাকাচ্ছে। মুখের আদলে বয়স্কের ছাপ দ্বিগুণ বেড়ে গেছে। ইনান জানে যখন তার বাবা অতিরিক্ত টেনশন করেন তখনই এমন করে। ইনানের কৌতূহল হলো, কি নিয়ে এত চিন্তিত? শরতের বাবা পাওয়ারফুল, শরৎকে ছাড়িয়ে নিবে বলে? বাবা, আমার কথা। ইনানের চোখ আটকে যায় ইফাজের পরনের গেঞ্জির একটা নির্দিষ্ট অংশে। ইনান কথা থামিয়ে মনোযোগে চোখে তাকায়। ইফাজের হাত ধরা মোবাইলের আলো তার পরিহিত গেঞ্জিতে গিয়ে পড়েছে। ইনান খফ করে তার গেঞ্জির সাইডের অংশটা ধরে, যেখানে শুকিয়ে যাওয়া গাঢ় লাল রক্ত এখন কাদামাটি লেগে আছে। রক্ত? রক্ত কেন? প্রায় চিৎকার করে ওঠে ইনান। বাবা, তোমার কিছু হয়েছে? বলো না, এত রক্ত কেন আসলো? ইনান অস্থির হয়ে পড়ে। শরৎ কি তার বাবাকে মেরেছে? নিশ্চয়ই মেরেছে। কতটা বিবেকহীন হলে বাবার বয়সী লোকের গায়ে হাত তোলে। ইফাজ খান থতমত খেয়ে যান। শরতের বডির প্রত্যেকটা অংশ সে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ডিসচার্জ করে আসেন। চাইলে এখানেই জঙ্গলে পুঁতে ফেলতে পারতেন, কিন্তু এই জঙ্গলে ইদানিং কাঠুরেদের উৎপাত বেড়েছে। তার যদি কোনোভাবে শরতের লাশ পেয়ে যায় তাহলেই বিপদে পড়ে যাবে তারা, কারণ এই জঙ্গলের কয়েক কিলোমিটার পর্যন্ত জহফুলের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। সুতরাং সবার আগে আঙ্গুল উঠবে এই বাড়িটার দিকেই। তাই তিনি দূরের এক গভীর জঙ্গলে শরৎকে পুঁতে দিয়ে এসেছেন। ঘরে আসার পর গায়ের জ্যাকেট খুললেও ভুলে গেছেন গেঞ্জির কথা। তার ধারণা ছিল জ্যাকেটেই রক্ত লেগেছে। গাঢ় নীল রঙের গেঞ্জিতেও যে রক্ত ছিল তা তার চোখের আড়ালেই রয়ে গেল। ইনান এবার নিজের দিকেও খেয়াল করে দেখল তার হলুদ টপেও রক্ত লেগে গেছে ইফাজের গেঞ্জি থেকে। রক্তের বোটকা গন্ধ ইনানের মাথা দুলে গেল। এমনিতেই সে রক্ত দেখতে পারে না। ইফাজ খান দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, শরতের সাথে জাস্ট একটু মারামারি লেগেছে, তবে টেনশন করো না, আমার কিছুই হয়নি। তুমি তো জানো তোমার বাবা কত স্ট্রং। ওকে মেরে কুপকাত করেছি আমি, আর ওর গায়ে রক্তই আমার জামায় লেগেছে। জেফিল জানে শরতের কথা? না, ওকে এসব বলিনি। তবে তুমি কাটতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছো, ব্যাস। ইনান নিশ্চিন্ত হলো। আচ্ছা বাবা, তাহলে আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসছি, তুমি জেফিলে একটা শার্ট পরে নাও। ইনান দুর্বল শরীরে রুমে যেতেই পা থেমে যায় তার। জহফিল খাটে নেই। সে জহফিল বলে ডাকবে তার আগেই তার কোমর জড়িয়ে ধরে একজোড়া বলিষ্ঠ হাত। ইনান না দেখেই চিনতে পারে মানুষটাকে। জহফিলের হাতের প্রগাঢ় স্পর্শে দুর্বল শরীর আরও দুর্বল হয়ে যায় তার। ঢলে পড়তে নিলেই জহফিল শক্ত করে চেপে ধরে নিজের কাষ্ঠ বুকের সঙ্গে। ইনান জহফিলের দিকে ফিরে দেখল স্নিগ্ধ হাসির রেখা জহফিলের বাদামি ঠোঁটে। মুস্কি হেসে ইনান জহফিলের কাঁধে এক হাত রেখে মাথায় আরেক হাত রাখে। হাসি বন্ধ হয়ে যায় জহফিলের ভেজা চুল দেখে। আপনার চুল ভেজা কেন? জহফিলের হাসি সরল না। গোসল করেছিলাম, গরম লাগছিল। এই ঠান্ডায় গরম লাগবে কেন? নাকি আমাকে বৃষ্টির মাঝে খুঁজতে বের হয়েছিলেন? চিন্তার সুর ইনানের কণ্ঠে। জহফিল জবাব না দিয়ে ইনানের গলায় মুখ গুজে ঘ্রাণ নেয়। আমার বাটারফ্লাই। ইনান পুলকিত হয়, উষ্ণ শিহরণ বয়ে যায় শরীরে। জহফিলের চুলে হাত বুলিয়ে মৃদু গলায় বলল, আপনি নাকি ঘুমোচ্ছিলেন? ঔষধে কাজ করে না বাটারফ্লাই। এসব কৃত্রিম ঔষধে আমি ঠিক হব না। আমার সুস্থ হওয়ার ঔষধ শুধুই তুমি। এই বলে ইনানের ক্রপ টপ গালে হাত ঝুঁকিয়ে পেটে বিচরণ শুরু করে। ইনান কাঁপছে। জহফিল স্কার্স দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখেছে। ইনান ক্রাশটা না নিয়েই জহফুলকে ধরে খাটে বসায়। এবার নিজেও জহফুলের কোলের ওপর বসে দুই পা দিয়ে জহফুলের কোমর চেপে ধরে। জহফুল নেশাতুর চোখে ইনানের দিকে তাকিয়ে আছে। তার ধূসর চোখের শানিত চাহনি এখন কমল চোখে ইনানকে দেখছে। জহফুল আচানক ইনানের ঠোঁট চেপে ধরে নিজের ওষ্ঠ ধরে।
যেন কতদিনের ক্ষুধার্ত সে। দম ফেলার সুযোগ পায় না ইনান। তবে আগের মতো জেহফিলের থেকে ছাড়া পাওয়ার চেষ্টাও করল না, বরং দুই হাতে জেহফিলের ঘাড় জড়িয়ে ধরল। লম্বা সময়ের চুম্বনের পর জেহফিল ইনানের গলায় নেমে আসে। ইনানের পিঠে থাকা জেহফিলের হাত দুটো চলে আসে ইনানের পেটের কাছে। তখনই তার নজর গেল ক্রপ টপে লেগে থাকা রক্তের দিকে। চোখে ধিক করে জ্বলে উঠল আগুন। ইনান জেহফিলের দৃষ্টি বরাবর তাকালে বুঝে যায় জেহফিলের চাহনি বদলালো কেন। সে নিজেকে ব্যাখ্যা দেওয়ার মতো করে বলল, আমার কিছুই হয়নি জেফিল। ওই শরতের সাথে বাবার একটা হয়েছিল বুঝলেন, ওরই রক্ত বাবার গেঞ্জিতে লেগেছিল, আর বাবা আমায় হাত করেছিল, তাই আমার টপেও লেগেছে। জেহফিল ইনানের কথা কানে তুলল না। তার ঘাড়ের রগ ফুলে গেছে। টেক ইট অফ রাইট নাও। জেহফিল অগ্নিঝরা গলায় বলল, তোমার শরীরের অন্যের রক্তমাখা জামা কেন থাকবে? ওয়াই? আই ফাকিং হেট ইট। তুমি ভুলে গেছো তোমার শরীর মন যে এখন তুই আমার। তোমার শরীরের রক্ত দিয়ে আমার নাম লেখাটা ভুলে গেছো? এই বাজে জামাটা তাড়াতাড়ি করো, হারি আপ। জেহফিল রাগে কাঁপছে। অ্যাক্সিডেন্টের পর এই প্রথম ইনান জেহফিলের অগ্নিমূর্তি দেখল। জেহফিলের রাগ দেখে ইনান হেসে ফেলল। তার গাল দুহাতে চেপে ধরে দুই গালে চুমু খায় সে, যেন জেহফিল একটা বাচ্চা। ইনান জেহফিলের চুলে বিলি কেটে বলল, আপনার এই অশান্ত রূপকেই আমি ভালোবাসি জেফিল, প্লিজ বদলাবেন না। এই বলে ইনান জেহফিলের ঠোঁটে টুফ করে চুমু খেয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। চেঞ্জ হয়ে এসে জেহফিলের কাছে চলে এলো। ইনান খাটের কাছে আসা মাত্রই জেহফিল ইনানের হাত ধরে হ্যাসকা টান দিয়ে বুকের ওপর ফেলে। ইনানের চুলগুলো কানের পেছনে গুজে ইনানের কাছাকাছি এগিয়ে যায় সে। সেই মোমেন্টেই দরজায় আওয়াজ পড়ে। ইনান মামুনি, জেভিলকে নিয়ে আসো, তোমার কাউসার আঙ্কেল এসেছে। জেহফিল দাঁতে দাঁত চাপল। কোথাও যাচ্ছ না তুমি? ইনান উঠে গেল জেহফিলের বুক থেকে। জামা ঠিক করে জেহফিলকে শার্ট ঠিক করে দিল। শুধু আমি যাব না, আপনিও যাচ্ছেন সাথে। জেহফিল কিছু বলার আগে ইনান এক আঙ্গুল চেপে ধরল জেহফিলের ঠোঁটে। শ্শ্, একটা কথাও না। চেক আপ না করলে পা ঠিক হবে কি করে? চুপচাপ বসে থাকবেন ভদ্র ছেলের মতো, গট ইট? জেহফিল মুখ গোমরা করে রইল। ইনান দরজা খুলে দেয়। কাউসার এসে ইনান আর জেহফিল দুজনকেই ভালো করে চেক আপ করে। ইনান, ঠিকমতো ওষুধ খাচ্ছ তো মা? জি আঙ্কেল। আচ্ছা, আর চাপ নেবেন না বেশি, টেনশন কম করবে। আর জেভিলকে হাঁটা চলা করিও না, ওকে বেড রেস্টে থাকতে বলবে। যত কম হাঁটবে তত ভালো, পায়ের ওপর প্রেশার কম পড়বে। ইনান জেহফিলের কাছে গিয়ে বসে। জেহফিল চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে আছে হেডবোর্ডে। তার মুখ কঠিন। চোখ বুজে শক্ত মুখে বলল, ওনাদেরকে তাড়াতাড়ি চলে যেতে বলো। ইফাজ আর কাউসার কিছুটা চমকে ওঠেন। ইনান ইতস্তত বোধ করে, আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল, প্লিজ কিছু মনে করবেন না, ওনার শরীরটা আজ একটু খারাপ লাগছে। কাউসার মুচকি হেসে বললেন। ইটস ওকে, বুঝতে পেরেছি। তারপর ইফাজকে ইশারা করে রুমের বাইরে নিলেন। কি হয়েছে সবটা বল আমায়। যেতে যেতে বলবো, এইখানে বললে ইনান শুনে ফেলবে। আচ্ছা, তবে বুঝলাম পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে মনে হচ্ছে না। ইফাজ হঠাৎ কাউসারের হাত চেপে ধরে জোর করে হেসে বললেন। আর ইনান, কিছু লাগবে? কাউসার ফিরে দেখেন ইনান পেছনে। ভাগ্যিস ইফাজ তাকে থামিয়েছে। আঙ্কেল বসুন না, আমি একটু আসছি। কিছু করতে হবে না ইনান, ব্যস্ত হয়েও না, আমি এখনই চলে যাব ইফাজকে নিয়ে, আর্জেন্ট বুঝলে। ইনানের সাথে আরও কিছুক্ষণ ভালো মন্দ বলে কাউসার আর ইফাজ বিদায় নিলেন। ভেজা কাপড়গুলো মেলতে ভুলে গেছিল ইনান। বাবাকে বিদায় দিয়ে দ্রুত গেল বারান্দায়। কাপড় মেলতে গিয়ে দেখলো এই বৃষ্টির মাঝেও তাসবির বারান্দায় বসে ইনানের বারান্দার দিকে তাকিয়ে আছে। আজ রুমে পর্দা টানানো ছিল ভাগ্যিস। আজ তাসবির আগের দিনের তুলনায় একটু বেশি হাসছে মনে হচ্ছে। চওড়া হেসে ইনানের দিকে তাকিয়ে আছে। তার হাতে আজ আর মোবাইল নেই, যেন বড় কোনো অর্জন হয়েছে তার। সেই খুশিতেই মেতে উঠেছে সে। তাসবির ইনানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বাই বাই, গেমের ফাইনাল রাউন্ড চলে এসেছে, ইটস গোনা বি ফান। এই বলে চোখ মেরে রুমে চলে গেল হাসতে হাসতে। ইনান তাসবিরের কথার আগামাথাও বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করল না। বারান্দার দরজা আটকে দিল ঠাস করে।
গভীর নিদ্রায় আচ্ছন্ন পরিবেশ, শুনশান নীরবতায় ডুবে গেছে সব। ঘন জঙ্গলের বড় বড় গাছের পাতা যেন নেতিয়ে গেছে ঘুমে। থেকে থেকে দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। চাঁদের রূপালি আলো গাছের পাতার ওপর ঝলমল করছে। যতদূর চোখ যায় ততদূর কেবল গাছের মেলা। মনে হয় শেষ মাথায় আকাশ এবং গাছ একত্রে মিলে গেছে। কোনো কৃত্রিম আলো নেই। তার দিকেই একধানে তাকিয়েছিল তাসবির। এক নির্দিষ্ট দিনের অপেক্ষা করছিল কত বছর। সেই দিনটা আসতে চলেছে তবে, কাল পরশুর মধ্যে। বুক ভরে শ্বাস নেয় সে, যেন তার ঠান্ডা বাতাস তার ভেতরে ঢুকে সমস্ত দুঃখ, যন্ত্রণা, ক্রোধ এক নিঃশ্বাসে বের করে দিচ্ছে। এত শান্তি এর আগে কখনো পায়নি। কিন্তু চোখ খুলে সামনের বাসাটার দিকে তাকায় সে, যেখানে বারান্দায় এবং ছাদে স্বল্প পাওয়ারের লাইট জ্বলজ্বল করছে। বুকের ভেতরটায় হুট করে মেঘের ছায়া নামে। একটু আগের প্রশান্তিকে দূর করে গুমট হয়ে ওঠে মন। সামনের বারান্দার পর্দা সামান্য উড়ে গেলে একটা ঘুমন্ত মুখ ক্ষণকালের জন্য ঝলক দিয়ে ওঠে চাঁদের মিষ্টি আলোয়। তাসবির বারান্দার রেলিংয়ে হাত রেখে নির্নিমেষ চোখে চেয়ে থাকে সেদিকে। ইরানের চাঁদের মতো সুন্দর মুখখানি শান্ত অভিব্যক্তিতে বারান্দার দিকে মুখ ফোড়ে ঘুমিয়ে আছে। তাসবিরের মনে হলো দ্বিধার একটা সুতো ধীরে ধীরে পেঁচিয়ে ধরে তার হৃদয়টাকে। সে যা করছে এবং করবে তা ইনানকে কতটা কষ্ট দেবে তা ভেবেই তার মনের আনন্দ মুছে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় মানুষের সত্যটা যখন ইনান জানতে পারবে তখন নিজেকে সামলাতে পারবে। তাসবির নিজেকে নিজেই প্রশ্ন করল, সে কি ঠিক করেছে কাজটা? তার মনের কুঠিল সত্তাটা ভালোটাকে দমিয়ে রেখে হেসে ওঠে উত্তর দিল, তুই যা করেছিস সবটাই ঠিক। জীবন একটাই, আফসোস রাখবি না কখনো। তাসবির সমর্পণ করল সেই কুঠিল সত্তার নিকট। আসলেই তো জীবন একটাই, এত আফসোস রেখে মরবে কেন সে? তাসবিরের ভাবনার জল ছিন্ন হয় ইনানের বাড়ির সামনে কাউকে দেখে। ভালো করে দেখার জন্য দূরবীন চোখ রাখল। তারপর কিছু একটা ভেবে গায়ে শর্ট জড়িয়ে বেরিয়ে পড়ল। ইনানের গাঢ় ঘুম বিঘ্নিত হলো অস্পষ্ট এক আওয়াজে। ঘুমের ঘোরে উঠে বসে চারদিকে চোখ বুলায়। মস্তিষ্ক জেগে নেই। বাইরে চাঁদের আলোয় রুম উজ্জ্বল। ইনান হাতরে জওফিলকে খুঁজতে লাগলো, পেল না। কিন্তু ইনানের ঘুমন্ত মস্তিষ্ক জওফিলের অনুপস্থিতি ধরতে পারল না। কোলবালিশকে জওফিল ভেবে আবারও ঘুমে তলিয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর ইনান হুড়মুড় করে জেগে ওঠে। বাইরে ঠকঠক আওয়াজে ঝিম ধরে বসে বোঝার চেষ্টা করলো আসলেই কি কোনো আওয়াজ পেয়েছে কিনা। তার ভাবনার মাঝেই আবারও জোরে আওয়াজ ভেসে আসে। হঠাৎ আওয়াজে কিছুটা চমকে যায় ইনান। এই গভীর রাতে কে এমন ধাক্কাধাক্কি করছে? আওয়াজ অসহ্য পর্যায়ে চলে গেলে ইনান বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে চলে আসে মেইন ডোরে। এমনভাবে ধাক্কাচ্ছে যেন ভেঙে ফেলবে দরজাটা। সেই মুহূর্তে জওফিলের কথা ইনানের মাথা থেকেই বেরিয়ে গেছে। তার ঘুমের ঘোর ভালোভাবে কাটেনি, মাথাটা দুলছে। লাইট জ্বালিয়ে ডোর হলে চোখ রাখতেই ঝটকা দিয়ে ওঠে তার শরীর। তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় সে। হতবাক কণ্ঠে বলে, আপনি এখানে কেন পলক? পলকের চুল এলোমেলো, হাঁপাচ্ছে সে দরজা ধরে। চোখ টকটকে লাল, আগের থেকে বেশ কিছুটা শুকালেও মলিন চেহারাটাও নজরে পড়ার মতো। পলক বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, জেফিল কোথায়? মানে? ইনানের সামান্য কথাটাও যেন পলকের মাথায় আগুন ধরিয়ে দিল। সে ফোঁস ফোঁস করতে করতে ভেতরে ঢুকে বলল, জেফিলকে ডেকে আনো, ওর সাথে বোঝাপড়া আছে, এবার আর ছাড়বো না। পলকের ঠোঁটে ভয়ানক হাসির দেখা মিলল। ইনানের মুখ থেকে রক্ত সরে গেল। ঘুম উবে গেছে তার। মনে পড়ে গেল জওফিলকে নিষ্ঠুরভাবে পলককে মেরেছিল। তারপর আর পলকের দেখা মেলেনি কয়েক মাস। ইনান ভেবেছিল পলক হয়তো ক্ষমা করে দিয়েছে বা ঝামেলা বাড়াতে চায়নি। কিন্তু হঠাৎ এত মাস পর ওর উদয় হয়ে জওফিলকে খোঁজ করাটা মেনে নিতে পারছে না সে। তবে কি পলকের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে এসেছে সে? পলক পুলিশ, সে কোনো না কোনোভাবে জওফিলকে হাজতে নেওয়ার জন্য আসেনি তো? পলক পাগলা ঘোড়ার ন্যায় ইনানের অনুমতি ছাড়া ইনানের রুমে ঢুকে জওফিলকে খুঁজতে লাগলো। উল্টে পাল্টে খাটের নিচে, বাথরুমে, ক্যাবিনেটে, বারান্দায় খোঁজাখুঁজি আরম্ভ করলো সে। না পেয়ে 8 রুম সহ আরও যতগুলো রুম আছে সবগুলো তন্ন তন্ন করে খুঁজল। আর পাগলের মতো বলতে লাগলো,
আমার সব কেড়ে নিয়েছিস তুই। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ইনান পিছু পিছু আসতে লাগলো পলকের, আর বারবার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। প্রত্যেক রুমে জেওফিলকে খুঁজে না পাওয়া তাকে ভাবিয়ে তুলল। জেওফিলের ক্রাশটাও টেবিলের কাছে, মনে হয় না পলক তা খেয়াল করেছে। ইনান মনে প্রাণে চাইছে জেওফিল যেখানেই থাকুক যেন কোনোভাবে বেরিয়ে না আসে। সে জেওফিলকে হারাতে চায় না, কোনোভাবেই না। যদি পলক কোনোভাবে জেওফিলের খোঁজ পেয়ে যায়, জানে না সে পলককে কি করবে। জেওফিল বাঁচানোর জন্য যা করার সবটা করবে। দরকার পড়লে সেদিনের জেওফিলের মতো করে ধরে রেখে মেরে স্মৃতি ভুলিয়ে দেবে। কিন্তু পলকের মতো শক্তিশালী একটা ছেলেকে ইনানের মতো পুঁটি মাছ কিভাবে ধরবে? এই চিন্তায় ইনান পলককে ধরার চিন্তা বাদ দিল। পলক এতটাই উত্তেজিত ছিল যে তার হতবুদ্ধি লোপ পেয়েছে। সে কিচেনের ক্যাবিনেট পর্যন্ত খুলে খুলে দেখছিল, যেন জেওফিল তার বিশালাকার চওড়া দেহ নিয়ে ছোট্ট ক্যাবিনেটে লুকিয়ে থাকবে। সে নিচের গোডাউনও পর্যন্ত পাগলের মতো খুঁজে এসেছে। ওপরে এসে একটা রুম ৩-৪ বার করে চেক করেও জেওফিলের টিকিটারও দেখা মিলল না। শেষমেশ হতাশ হয়ে পলক থামল। তার কপাল বেয়ে টুপটাপ করে ঘাম ঝরছে, পরনের শার্ট ভিজে গেছে। অ্যাটলিস্ট বলবেন তো জেফিলকে কেন খুঁজছেন? পলক কুরুর চোখে ইনানের দিকে তাকায়। আজ সে দেশে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই তার মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। বিরক্ত হয়ে মোবাইল অফ করতে নিলে দেখে একটা ছবিও আসে। শরতের বোন রুহি তার এক্স গার্লফ্রেন্ড ছিল, এখন আবার পলককে পাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে। আর সে কারণে নাম্বার জোগাড় করে তাকে বিরক্ত করা শুরু করেছে। প্রতিদিন খালি মেসেজ করবে কোনো না কোনো অজুহাতে। পলক পাত্তা দেয় না। যে মন থেকে উঠে গেছে তাকে সহজেই আগের মতো মনে জায়গা দেওয়া যায় না। পলক সব সময় রুহির মেসেজ ইগনোর করে, কিন্তু আজ পরপর কয়েকটা ছবি পাঠালো রুহি। ধমক দেওয়ার জন্য পলক মেসেজে যেতেই তার রুহু কেঁপে উঠল ছবিটা দেখে। একটা দেহের কয়েকটা অংশ কাটা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটি লেগে আছে নিচে, রিপিট, যেন কেউ মাটির নিচ থেকে তুলে এনেছে। শরীর থেকে গলা আলাদা করা, চোখ মুখ কোনটা কোথায় বোঝা যায় না। দেখেই পলকের গা গুলিয়ে উঠল। রুহির সাথে সাথেই কল দিল। পলক ধরতেই রুহির কান্নার আওয়াজ শোনা গেল। হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, শরৎ, আমার ভাই শরৎ। পলক চমকায় অনেক। এই কাটা বড়িটা শরতের হতে পারে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। লম্বা দম ছেড়ে বলল, রুহি, কাম ডাউন। কি হয়েছে আমাকে বলো। ও ও ইনানের বাসায় গিয়েছিল গতকাল। কেন? তুমি তো জানোই আমার ভাই ইনানকে পছন্দ করে। পলক উড়া খবরে শুনছিল অবশ্য, কিন্তু গায়ে মাখায়নি। জেওফিল যেই বাঘ, তার মুখ থেকে শিকার ছিনিয়ে আনা শরতের মতো সাধারণ মানুষের কর্ম নয়, যেখানে সে নিজেই পারেনি। ও কালকে ইনানের কাছে গিয়েছিল জাস্ট এমনি ইনানকে দেখতে, কিন্তু তারপর থেকে সারা রাত কল দিয়েও তাকে পাইনি আমি। পরে আজকে সন্ধ্যায় ও যখন খোঁজ পাইনি তখন ফেসবুকে একটা নিউজে দেখতে পাই দূরের জঙ্গলের রাস্তায়। আমি চলে যাই সেখানে। তারপর ওর পকেটের জিনিসপত্র, হাতের ব্রেসলেট, ট্যুর দেখে বুঝতে পারি এটা শরৎ। ওকে এত নৃশংসভাবে মারা হয়েছে। বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠে সে। আমার ভাইটা, আমার ছোট্ট ভাইটা। পলক সাথে সাথে ফোন কেটে নিউজে ঢোকে। রুহির কথা আসলেই সত্য। ড্রাইভারকে ব্যাগপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে নিজে গাড়ি করে চলে যায় জেওফিলের বাড়িতে। উত্তেজনায় থরথর করে কাঁপছিল সে। শরতের মৃত্যুতে তার একটুও খারাপ লাগেনি। ওর বাজে রেকর্ড সম্পর্কে সে জানে, এমনকি ও ইনানকে পছন্দ করে সেটাও পলক মেনে নিতে পারেনি। যাক, একজন প্রতিযোগিতা আউট হলো। এবার তার জেওফিলকে ধরা সহজ হবে, পথের কাঁটা সরবে। শরৎকে যে জেওফিল মেরেছে সে সম্পর্কে 100% নিশ্চিত সে। জেওফিলের হিংস্রতার মুখোমুখি হয়েছিল সে, তাই জানে জেওফিল কেমন। কেউ ইনানের দিকে হাত বাড়ালে সে যে কতটা হিংস্র জন্তুতে পরিণত হয় সেটা পলক ছাড়া আর কেই বা ভালো জানবে। ইনানকে পাওয়ার আশায় সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল, তাই এরপর আর কখনোই ইনানের খোঁজ নেয়নি সে। কষ্ট হতো অবশ্য, কিন্তু মুভ অন করার চেষ্টা করেছিল। কিন্তু এবার আশার আলো উকি দিয়েছে। প্রমাণ হাতে আছে তার। ইফাজ খানকেও এবার চেপে ধরবে।
জহফুলকে শাস্তি না দিয়ে যাবে কোথায় সে? কিছু কেন বলছেন না? বাস্তবে ফিরে আসলো পলক। ইনানের ভয় পাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ইনানের কাছে আসলো সে। ইনানের গালে হাত রাখলো হঠাৎ। ইনান পলককে ধাক্কা মেরে সরাতে চাইলেও পলক সরল না। বরং ইনানের গাল দু হাতে আঁচলায় নিতে ইনানের কাছাকাছি মুখ এনে বলল, ইনান, আমি জানি তুমি যে ফিলের সাথে সুখী নও। ওর মতো জানোয়ারের সাথে কেউ সুখী হতে পারবে না, এটাই স্বাভাবিক। বাট আর না, তুমি অনেক সহ্য করেছো, এবার তোমারও মুক্তি মিলবে। যে ফিল সেবার পর পার হয়ে গেলেও এবার আর পার পাবে না তোমার। তখন তো এভিডেন্স ছিল না, এবার আছে। ও যাতে জেল থেকে কোনোদিন ছাড়া না পায় সেই ব্যবস্থাও করব আমি। ইনান পলকের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। ইচ্ছে করছে পলকের মুখে থুতু ছুঁড়ে মারতে। সে বলল, জেফিল এবং আমি সুখে আছি, আপনাকে তা নিয়ে ভাবতে হবে না। বরং উনি আমার সাথে না থাকলে আমি পাগল হয়ে যাই। ওনাকে ভালোবাসি, আমি পাগলের মতো ভালোবাসি। আমি জানি ইনান, তুমি যে চাপে পড়ে বলছো যে ফিলের ভয়ে। আপনি কি বাংলা বোঝেন না? স্পষ্টই তো বললাম আমি জেফিলকে ভালোবাসি, আর আপনার কাছে মনে হচ্ছে আমি ভয় বলছি। অবশ্যই, ওর মতো একজনের মানুষ কখনো ভালোবাসার যোগ্য হতে পারে না। তুমি কখনো জেনে বুঝে একজন ক্রিমিনালের সাথে সংসার করবে? সেদিন আপনাকে রাগের বশে মেরেছিল বলে আপনি জেফিলকে ক্রিমিনাল বলতে পারেন না? তাহলে তুমি জানো না মেবি, যে ফিল শুধু আমাকে মারেনি, হ্যালো, মে আই কাম ইন? ইনান আর পলক দুজনেই অসময়ে আসা অপ্রত্যাশিত ব্যক্তির দিকে তাকায়। তাসবির সহাস্যে দাঁড়িয়ে আছে। কে আপনি? পলকের প্রশ্ন। ইনানের নেইবার। এত রাতে কি চাই আপনার? সেটা আমারও প্রশ্ন। এত রাতে আপনার কি চাই? তাসবিরের তেরা তেরা জবাবে পলক রেগে যায়। আমার পরিচয় জানা থাকলে আপনি এটা বলার সাহস পেতেন না। অবশ্যই জানি ইন্সপেক্টর পলক। তো আর কি, পুলিশের কাজ পুলিশ করছে, আপনার নাক না গলালেও চলবে। যেহেতু ব্যাপারটা আমার কাছের মানুষকে নিয়ে জড়িত, সেহেতু নাক কেন, পুরো শরীরটাকে গলাতে হবে। তাসবির এগিয়ে আসে। বাই দ্য ওয়ে, আপনার কিছু কথাই বুঝলাম জেহফিলকে গ্রেপ্তার করতে এসেছেন। আর কেন এসেছেন সেটা আমি নিউজ দেখে বুঝতে পেরেছি। পলক তীক্ষ্ণ চোখে তাকায় তাসবিরের দিকে। এই লোকটা শরতের কথা বলছে, তার মানে সে জানে এর পেছনে জেহফিলের হাত আছে, কারণ সে জেহফিলের নেইবার। পলক তাসবিরের কাছে এসে বলল, কি জানেন আপনি? বলবো, অবশ্যই বলবো। তবে একটা কথা বলুন তো, ইনান আর জেহফিলের যে 2-3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা সম্পর্কে আপনি কি জানেন? পলক বিস্মিত হয়। সে জানতো না, মূলত দেশের কোনো খবরাখবরই সে জানার চেষ্টা করে না। না, আমার ধারণাই সঠিক। আচ্ছা, এবার তাহলে আমি যা জানি তা আপনাকে বলবো, তবে এখানে না, চলুন আমার বাসায়। পলক যেতে চাইছিল না, জফলকে ধরাই তার মূল উদ্দেশ্য। কিন্তু এখন এই লোকটার থেকে যদি স্ট্রং কোনো প্রমাণ পায় তাহলে জফলকে হাত করা আরও সহজ হবে। তাই সে আর তাসবির চলে যায়। ওরা চলে যেতেই ইনান হন্য হয়ে জফলকে খুঁজতে লাগলো। প্রায় কয়েকবার ডাকলো, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। পরে কি মনে করে ছাদে যায় সে। ছাদেও যখন পেল না তখন পেছন থেকে কারো আওয়াজ আসে, মিস মি বাটারফ্লাই। ইনান পিছন ফিরে দেখে জহফিল রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঘাড় কাত করে তাকিয়ে আছে। ইনান দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে জহফিলকে, কেঁদে দিল সে। জহফিলও জড়িয়ে ধরল তাকে। আপনি কোথায় ছিলেন? এত খুঁজলাম আমি আপনাকে। ইনান জহফিলের পায়ের দিকে তাকায়। ক্রাচ ছাড়া আপনি এখানে কিভাবে এসেছেন? হাঁটার চেষ্টা করেছিলাম বাটারফ্লাই, যদিও অনেক পেইন হয়েছিল, বাট সফল হয়েছে। 1 ঘন্টা লেগেছে এখানে আসতে। আপনি আমাকে একটাবার বলবেন না? এত টেনশনে রাখেন কেন বলুন তো? সো সরি শোনো। ইনানের গালে টুফ করে চুমু খায় জহফিল। তুমি খুশি হওনি আমার চেষ্টাতে? অবশ্যই হয়েছি, আমি অনেক খুশি। আপনি আবার আগের মতো হাঁটতে পারবেন। মেবি, মেবি নট। জহফিল ইনানের চুল এক আঙ্গুলে নিয়ে পেঁচিয়ে খুলতে লাগে। ইনান এবার ভাবল সবটা, বলে দিল জহফিলকে। পলকের আশা, তাকে খোঁজা, এমনকি ইনান নাকি জহফিলকে ভালোবাসে না সেই কথাও। ও নাকি ইনানকে মুক্তি করবে জহফিলের থেকে। পলক ইনানের গাল ধরেছে সেটাও বলে দিল।
মূলত প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খা বর্ণনা দিল সে, যেমনটা ছোট্ট বাচ্চারা তাদের প্যারেন্টসদের সব বলে দেয়। ইনানের মুখে পলকের জন্য এক আকাশ ঘৃণা দেখা দেয়। ঘৃণার চোটে পলককে উদ্দেশ্য করে থুতুও ছোড়ে। জেওফিল ইনানের গালে অসংখ্য চুমু খেতে লাগলো হঠাৎ, যেন চুমু দিয়ে দিয়ে পলকের হাতের স্পর্শ মুছে ফেলতে চাইছে। এক পর্যায়ে জেওফিল ইনানের গালে ঠোঁট হালকা করে চেপে বলল,